আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। অবৈধ অর্থের প্রবাহ এবং এক দেশের সম্পদ আরেক দেশে পাচার বন্ধে বিশ্ব নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতাও চান তিনি। বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে তার লক্ষ্য তুলে ধরেছেন এই ভাষণে। ইকরামুল হক সায়েম জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মঞ্চে ভাষণ দিতে ওঠেন, তখন বিশ্ব নেতাদের করতালিতে মুখর হয়ে ওঠে জাতিসংঘের অ্যাসেম্বলি হল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আগের রেওয়াজ চালু রেখেই বিশ্বমঞ্চে বাংলায় বক্তব্য দেন ডক্টর ইউনূস। শুরুতেই কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের দিনগুলি বিশ্বের সব মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে অনুপ্রেরণা যোগাবে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে, তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। দায়িত্ব গ্রহণের 7 সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। একই সাথে ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। গত 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। সামাজিক ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনেরও তাগিদ ছিল ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর ইউনূসের বক্তব্যে। সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রধান উপদেষ্টা জাতিসংঘে এই দীর্ঘ বক্তব্যের সমাপনী টানেন শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বাংলাদেশের জোরালো ভূমিকা রাখার ঘোষণা দিয়ে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২:১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এটিএন বাংলার বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জন আকাঙ্ক্ষা পূরণে সফল হয়নি বর্তমান সরকার। সংকট নিরসনে দ্রুত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনেরও দাবিদার। এ সময় রাষ্ট্রের সুষ্ঠু সংস্কারে প্রয়োজনীয় উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর পরামর্শ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পরিবর্তন আমরা যেখানে লক্ষ্য করছি
সেটির ক্ষেত্রে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে এবারের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিতার্কিকরা। বাস্তবিক অর্থে যদি ছাত্র রাজনীতির কথা বলি, সেই ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি শুধু ঘুম, লুটপাট এবং ত্রাসের রাজনীতি। মাননীয় স্পিকার, আমরা ওই আবরার হত্যার ছাত্র রাজনীতি দেখতে চাই না, আমরা ওই ছাত্র রাজনীতি দেখতে চাই যে ছাত্র রাজনীতি আমাদেরকে 24-এ নতুন স্বাধীনতা দিয়েছে। মাননীয় স্পিকার, এ সময় প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাজনৈতিক দলগুলোর ছাত্র ও শ্রমিক সংগঠনের কার্যক্রম নজরদারি করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত মেইন স্ট্রিমের কাউকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা আরো এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াকে বিতর্কিত করা হচ্ছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরকম যারাই এই ফ্যাসিস্ট শক্তির দোসর ছিলেন তাদেরকে একেবারে নিষিদ্ধ না করে যে আইনটি করা হচ্ছে এটা যুক্তিযুক্ত যে 10 বছর নিষিদ্ধ করা, কারণ তাদেরকে উদাহরণ হিসেবে জাতির সামনে, প্রজন্মের সামনে রাখতে হবে যে এরা ফ্যাসিস্ট শক্তি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গত 15 বছর ধরে ছাত্র রাজনীতির নামে বিশৃঙ্খলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিচার দাবি করেন। এই ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠনগুলো আজকে ছাত্র সংগঠনগুলোকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন খারাপ এগুলির মধ্যে আমরা কোনোভাবেই দেখতে চাই না। আমরা মনে করি আমাদের ছাত্ররা ভালো কাজে ভয়েস রেইজ করবে, আমাদের ছাত্ররা শিক্ষকদের সাথে একসাথে কাজ করবে। তাকে দেখলে মনে হবে যে সমাজের সবচেয়ে একজন মেধাবী এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ছাত্ররা কিন্তু আমরা চাই। বর্তমান সরকারকে সংস্কারের জন্য 2 বছর সময় দেওয়া যেতে পারে বলে জানান নুরুল হক নূর। সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা সহ 10 দফা সুপারিশ করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। লক্ষ্য করেছেন যে এই রকমের একটা জনসমর্থনের সরকার এখনই কিন্তু জনগণের সমর্থন হারাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, দাম কমছে না। আমি এখন বললে আবার অনেকে নানান ধরনের এই বক্তব্যটাকে ব্যাখ্যা করবে। 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার, যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একেবারে পূর্ণ রাজনীতি কিংবা পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। যে উপদেষ্টা পরিষদকে সংখ্যাকে বাড়িয়ে রাজনৈতিক সজ্জন ব্যক্তিদেরকে এখানে সম্পৃক্ত করে আগামী 1.5 বছর হোক, 2 বছর হোক, যে সময়ের মধ্যে হোক আপনার রাষ্ট্রকে সংস্কার করে অবশ্যই আগামী জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে একটা রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে আপনারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটি আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা। প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটিকে হারিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দক্ষিণখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তানভীরের স্মরণ সভায় তিনি কথা বলেন। শেখ হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বলে অভিযোগ করে রিজভী বলেন, গণহত্যাকারীদের বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। এ সময় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। মাফিয়া এমপিদের রাজত্ব তৈরি করেছিলেন, সেইটার পুনরাবৃত্তি হোক, এটা তো এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ শান্তি, স্থিতি এবং প্রকৃত গণতন্ত্র, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে যে অপরাধী তার বিচার হবে, যে ভুক্তভোগী সে ন্যায় বিচার পাবে, এটাই তো গণতন্ত্রের শর্ত। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকার ভালো কিছু করলে দেশবাসী উপকৃত হবে বলেও মনে করেন তিনি। চুয়াডাঙ্গায় জামায়াতের সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতে চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মেহেরপুর জেলা আমির মৌলানা তাজউদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জামায়াতের দায়িত্বশীল সদস্যরা অংশ নেন। যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি, কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। ভারতের ব্যাপারে বলেছেন, আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলবো না।
ভারত যেমন একটি দেশ, আমরা এমন একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরো অনেকগুলা দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা। অক্টোবর মাস জুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে নাগরিক সচেতনতা সৃষ্টিতে নবম ক্যাম্প পালন করতে যাচ্ছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাগরিক সচেতনতা সৃষ্টিতে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রথম সপ্তাহে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, দ্বিতীয় সপ্তাহে অনলাইন কেনাকাটায় প্রতারণা প্রতিরোধ, তৃতীয় সপ্তাহে সাইবার বুলিং এবং চতুর্থ সপ্তাহে অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করবে সংগঠনটি। সাইবার জগতে নিজের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আশরাফি। এ সময় সাইবার প্যারাডাইজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ হাসান উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। ঢাকা সেনানিবাসে কুমিরটলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি কথা বলেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসাথে কাজ করবে বলেও জানান সেনাপ্রধান। আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসালামের হাই কমিশনার হারিস বিন ওতমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরো হারতান্তো সুবালো, মালয়েশিয়ার হাই কমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম সহ আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। Main purpose of ASEAN is to accelerate economic growth, social progress and cultural development in Southeast Asian region and to promote regional peace and stability. So you can well imagine how they coincide with the idea of security and peace in respect to Bangladesh. We look forward to continue to take part in the security affairs of ASEAN countries because their security is also closely interlinked with our security. প্রবল বৃষ্টি আর উজানের ঢলে বেতনা নদীর বেড়িবাঁধ ধসে প্লাবিত হয়েছে সাতক্ষীরার ৩০টি গ্রাম। ফলে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে এসব এলাকার প্রায় ২.৫ লাখ মানুষ। বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ধসে পড়ার ২ সপ্তাহ পার হলেও এখনো মেরামত হয়নি বেতনা নদীর বেড়িবাঁধ। সে কারণে পানিতে ডুবে গেছে সাতক্ষীরা সদর, তালা ও আশাশুনি উপজেলার অন্তত ৩০টি গ্রাম। দেখা দিয়েছে সুপেয় পানি আর খাদ্য সংকট, ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। এই ভেড়িবাঁধ কিন্তু আজ ১২ দিন হতে চলেছে এই ভেড়িবাঁধ ভেঙে গিয়েছে। এই রিং ভেড়ি করে দিয়ে মাটিগুলো সব টেনে নেওয়ার কারণে আজকের আমাদের কপালে আজকের এই দুর্গতি। আমরা স্কুলের ভিতরে গরু তুলেছি, ছাগল তুলেছি, এখানে বাচ্চা কাচ্চা, আমার বাচ্চা কাচ্চা যা আসা অসুবিধে। এই পর্যন্ত কোনো প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে কোনো লোকজন আসে নাই। আর আমাদের যে জমি জায়গা জানা যায় সব জলের তলায়, আমাদের দাঁড়ানোরও কোনো জায়গা নেই। কি করি বাঁচবো, কোনো বাড়ি না গরু বাচ্চার কোনো ক্ষেত্রে নেই, সব পরের বাড়ি। ভেঙে যাওয়া বেড়িবাঁধ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা। মেশিন আছে, সব কিছু আছে, ওটা আসলে আমরা পুনরায় বল্লা ড্রাইভিং করে আমাদের নেক্সট কার্যক্রম হবে যে বস্তা রেডি করা হচ্ছে। দেখেন আমাদের বস্তাগুলো কিন্তু সব রেডি করে পাশে রাখা হয়েছে। এখন বল্লাটা ড্রাইভ করে একটা খাঁচা বানিয়ে আমরা আবার পুনরায় ওই জিও ব্যাগ দিয়ে সিল করার চিন্তা করতেছি। বাঁধ সংস্কার করে অবিলম্বে তাদের রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উজানের ঢল আর টানা বৃষ্টিপাতে বাড়ছে তিস্তা নদীর পানি। আজ বেলা 12টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর পানি নিয়ন্ত্রণে রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় শুক্রবার বিকেল থেকে বাড়তে থাকে তিস্তা নদীর পানি। গত 24 ঘন্টায় তিস্তা অববাহিকায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে কিছু পানি প্রবেশ করলেও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসনে এখনও ফ্যাসিস্টদের দোসররা বসে আছে,
তারা গণহত্যায় জড়িতদের আড়াল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় হুঁশিয়ারি সমিতি মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। এদেশের মানুষ খুনিদের বিচারের মুখোমুখি দেখতে চায়। তারা কিভাবে আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে যাচ্ছে, সরকারকে তার জবাব দিতে হবে বলেও মন্তব্য জোনায়েদ সাকির। গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ও নারী নেত্রী পপি রানী সাহা। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছেই জবাবদিহিতা করে। এইরকম একটি বাংলাদেশ গড়ার জন্য এই শহীদেরা তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। তাদের রক্তের ঋণ, তার সাথে কেউ যদি আমরা বেইমানি করে তাদেরকে আপনারা প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ থাকবেন। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিল্প খাতে শ্রম অসন্তোষ রেখে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব নয় বলে মনে করেন গবেষক ও ব্যবসায়ীরা। ১.৫ দশকে যেসব তথ্য উপাত্তের উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ঢাকা চেম্বারের সেমিনারে বক্তারা বলেন, হাতে গোনা 10টি ব্যাংকের জন্য যেন পুরো আর্থিক খাত আস্থাহীন হয়ে না পড়ে সেই দিকে নজরদারি বাড়াতে হবে। নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে রাজনৈতিক প্রভাব নির্ভর জিডিপি প্রবৃদ্ধির অর্জন কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকেই। খাদ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক KAS মুর্শিদ। New partnership that may be emerging with the West and the United States. আমি অলরেডি দেখছি যে চাইনিজরা বলছে তোমাদের এখানে আমরা সোলার প্যানেল বানাবো, কোরিয়ানরা বলছে এখানে AI হাব বানাবো। So you see, this is the other space, the geopolitical space that is possibly opening up, and this will allow us to leverage this particular space into diversification, into new areas of FDI and growth. Is the private sector ready to grab these opportunities and leverage these opportunities? পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটি সাজেক পর্যটন কেন্দ্রে আজ থেকে 30 তারিখ পর্যন্ত আরও 3 দিন পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, রাঙ্গামাটি জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক 25 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ না করায় এই সময়সীমা আরও 3 দিন বাড়িয়ে সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাঙ্গামাটি সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনকে অনেক বেগ পেতে হয়েছিল। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া 35 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে ঝিনাইদহে খালিশপুর 58 বিজিবি সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবির কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল 2023 সালের 14 মার্চ থেকে 2024 সালের 31 জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া 12,463 বোতল ফেন্সিডিল, 13 বোতল সিরাপ, 49,080 বোতল মদ, 76 কেজি গাঁজা ও 871 পিস ইয়াবা ট্যাবলেট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘে ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ চলাকালে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি। স্থানীয় সময় শুক্রবার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমবেত হতে থাকেন ম্যানহাটনের ফার্স্ট এভিনিউ ও ৪৭ স্ট্রিটের পার্কে। এদিন নিউ ইয়র্ক ছাড়াও আশপাশের রাজ্য থেকে অনেক প্রবাসী সমাবেশে যোগ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ওদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের সামনে পাল্টা প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় শুক্রবার সকালে নিউ ইয়র্ক ছাড়াও আশপাশের রাজ্য থেকে নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কমান্ডের সমালোচনা করে স্লোগান দেন। এ সময় বক্তারা বিগত সরকারের আমলে দেশে উন্নয়নের নানান দিক তুলে ধরেন। দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া বন্ধ করা সহ আইন শৃঙ্খলার উন্নতি করে শান্তি ফেরানোর তাগিদও দেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মোস্তাফিজ মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী শান্তিপূর্ণ বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কের জামাইকা কুইন্স সেন্টারে এই আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও ভ্রমণ লেখক মোস্তাফিজ মামুনের ২০টি আলোকচিত্র স্থান পায়। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব দি ইউএসএ, এলহাম একাডেমি নিউ ইয়র্ক এবং সেভ দি পিপলস। আয়োজনে সহায়তায় ছিল যুক্তরাষ্ট্রের পিস সেন্টার। প্রদর্শনীর উদ্বোধন করেন রিপাবলিকান কংগ্রেস নেতা পল কিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএ কুইন্স চ্যাপ্টারের আউটরিচ কোঅর্ডিনেটর ডক্টর মাহমুদ শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাসুদুল হাসান, সোহরাব সরকার, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি আলোকচিত্র তানভীর হাসান রোহান। Today we are very proud that we're going to be arranged the peaceful Bangladesh photography exhibition by Mustafiz Rahman. He is the very prominent photographer. He worked more than 25 years, especially like the BD News. He working more than 17 years, and he just joined. He's going to be joined the United Nations, the General Assembly. That's why he is in New York. He just came yesterday, and we're so proud we arranged today like this very prestigious like the photo exhibition. এবারে পার্টেক্স খেলার খবর। টানা বৃষ্টিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। মাঝখানে বৃষ্টি থামলে খেলার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু আউটফিল্ড শুকানোর আগে আবারও বৃষ্টিতে প্রথম সেশনে কোনো বল মাঠে গড়ায়নি। লাঞ্চ বিরতি শেষেও মাঠে নামতে পারেনি দল। এর আগে বৃষ্টির কারণে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়। ৩ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। আগের দিনে ৪০ রান নিয়ে মুমিনুল আর ৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করার কথা ছিল মুশফিকুর রহিমের। কানপুরের আবহাওয়া অফিস জানায়, বৃষ্টি তো বটেই, পুরো দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। টি-20 বিশ্বকাপে অংশ নিতে দুবাইয়ে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। মূল লড়াইয়ের আগে অংশ নেওয়া দলগুলো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডের ১ নম্বর মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। বৃহস্পতিবার বিকেলে দুবাই পৌঁছে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে বাংলাদেশের নারীরা। একই ভেন্যুর ২ নম্বর মাঠে সোমবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে আল ওয়েহদাকে ২-০ ব্যবধানে হারিয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো আল নাসর। নিজেদের মাঠে খেলার শুরু থেকে আধিপত্য ধরে রাখেন রোনালদোরা। ৪০ মিনিটে তাদের প্রচেষ্টা পোস্টের লেগে ফিরে এলেও গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। পরের মিনিটে অ্যাঞ্জেলো গাব্রিয়েল লিড এনে দেন আল নাসরকে। বিরতি থেকে ফিরে খেলার ৫৬ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটি পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারের ৯০৩তম গোল। আল নাসরের দ্বিতীয় দায়িত্ব পেয়ে টানা ৩ ম্যাচে জয় পেলেন কোচ স্টিফানো পিউলি। চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে পরাজিত করে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফিরল ইংল্যান্ড। লর্ডসে বৃষ্টির কারণে ৩৯ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে অজিদের উপর চড়াও হয় ইংলিশরা। অধিনায়ক হ্যারি ব্রুকের ৫৮ বলে ৮৭ এবং বেন ডাকেটের ৬২ বলে ৬৩ এবং লিভিংস্টোনের ২৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ৩১২ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
জবাবে ইংলিশ বোলার ম্যাথু পটস 38 রানে 4 উইকেট তুলে নিলে মাত্র 126 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ইংল্যান্ডের জয়ে রোববার ব্রিস্টলের শেষ ম্যাচটি সিরিজের ফাইনালে পরিণত হলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।